দুইজনের চোখ তুলে আনবে এইটা দিয়ে? অ্যারি নিঃশ্বাস টানছে বড় বড়। এইটা কেমন পরিস্থিতিতে পড়ল সে? প্রতিটি জিনিস তখনই গৃহীত প্রশস্ত তরির মতো নানা প্রতিশ্রুতির বোঝা হয়ে ওঠে। প্রত্যেকটি অনুশোচনার বিকল্প হয়ে কণ্ঠে নামিয়ে আনলো, যেন শব্দগুলোই ছিল মৃত্যুর চুক্তিপত্র। দুই চোখের চোখ কিন্তু বদলায়নি। তারা জানে তাদের বিরক্তিকর অক্ষমতা কেবল সাক্ষ্য, কর্তৃত্বের সামনে নিষ্প্রভ। অ্যানি দুই পা পিছিয়ে বলে, খবরদার, এমন ভুল করবেন না। আমার জীবন চলে যাবে, তবু কাউকে সামান্য আঘাত পর্যন্ত করব না। শান্ত ভঙ্গিমায় বলে, তুমি করবে। আর এখন চারটে চোখ আমার সামনে এনে রাখবে। বললাম না, নিজের জীবন দিয়ে দিব, তবুও করব না। কিন্তু যদি বলেন আপনাকে মারার কথা, তাহলে এক সেকেন্ডও অপচয় করব না, কারণ আপনার মৃত্যু আমার হাতেই লেখা। ও রিয়েলি? ইয়েস, গ্যাংস্টার বস নিক জেভরন। এক নিঝুম অমঙ্গলকালীন স্থিরতায় নিক কণ্ঠ খুলল। শব্দগুলি কালের নিমন্ত্রণে স্থির হয়, বরং হিংস্রতার একটি গণনীয় সুর। কণ্ঠটি যেমনি জরাজীর্ণ তেমনি অদম্য। সময় আসুক। বর্তমানে তুমি যদি ওদের না মারো, তাহলে সামনে রাখা 7জন নির্দোষকে আমি নিজ হাতে নির্বিঘ্নে শেষ করব। এই বাক্যটি কক্ষের সমস্ত শিকড়কে কাঁপার মতো করে তোলে। অ্যানির হৃদয়ের ভেতরে শ্বাস যেন স্তব্ধ হয়ে যায়। বাক্যটির মধ্যে নিহিত নৃশংস নির্ধারিততা, এক ধাক্কা যার প্রতিধ্বনি সব মুক্তির দ্বারকে স্থবির করে দেয়। এটা আর কোনো কল্পনা নয়, এটি একটি অনিবার্য সিদ্ধান্তের ঘোষণা, যেখানে অ্যানি অমানবিক সিদ্ধান্ত এই মুহূর্তে নৈতিক ভারসাম্যের একমাত্র কারিগর। সামনে নিয়ে আসা আরও 7জন গার্ডের দিকে তাকায়। তাদের হাতেও একইভাবে শিকল দিয়ে বাঁধা রাখা হয়েছে। অ্যানি সেদিকে তাকিয়ে বলে, ওদেরকে কেন মারলে? নিক একটা ডার্ক পাকানো স্টিলে গিয়ে বসে, পায়ের উপরে পা রেখে নিচে ঠোঁট কামড়ে বলে, তুমি যদি এই দুইজনকে না মারো, তাহলে আমি এই 7জনকে মারবো। দ্য রেস্ট ইজ আপ টু ইউ নাও। আই হোপ ইউ উইল টেক দ্য রাইট কোর্স অফ অ্যাকশন। উইল ইউ কিল 7 পিপল অর 2? অ্যানি আহত দৃষ্টিতে তাকায় নিকের দিকে। নিক বিকৃত হেসে চোখ সরিয়ে নেয়। অমানুষ আপনি। মানুষ ভেবেছিলে? এদেরকে মেরে আপনার কি লাভ? ওরা তো আপনার সাম্রাজ্যে কোনো ক্ষতি করেনি। তোকে পালাতে সাহায্য করেছে। এতে আমার অপরাধ ছিল, আমি ওদের মোহিত করেছিলাম। আর তারা মোহিত হয়েছে। এটাই এইটাই অপরাধ? কিন্তু কেন? আমার প্রতি মোহিত হলে আপনার কি? নিকের মুখের ভঙ্গিমা বদলাতে থাকে, আবারও লাল হতে থাকে চোখ দুটো। চেয়ার থেকে উঠে অ্যানির বাহু চেপে ধরে ওয়ার্ন করে বলে, 4টা চোখ তুলে আমার কাছে নিয়ে আসবে। কথা শুনতে এখানে আনিনি। দ্রুত কাজ করো, আর না হলে 7জন প্রাণ হারাবে। তবে মনে রেখো, 7জনের পরিবার আছে, বাট এই দুজনে নেই। অ্যানি ঠোঁট চেপে কান্না করে ওঠে। নিক বাঁকা হেসে অ্যানির চোখের উপরে একটা লাল কাপড় বেঁধে দেয়। অ্যানিকে লোক দুইটার সামনে দাঁড় করিয়ে বলে, নিক অ্যানির হাতে ছুরিটা দিয়ে পুনরায় আগের জায়গায় বসে পড়ে। অ্যানি চাপা আর্তনাদ করে ওঠে। কাদের বাঁচাবে সে? 2জন নাকি 7জনকে? সাথে তার পরিবারকে? আজ ওর কারণে এতগুলো লোকের জীবনের বিপদের পথে। অ্যানি লোক দুইটার অস্তিত্ব অনুভব করে বলে, ক্ষমা করে দিন আমাকে। আপনাদের না মারলে 7 জনের জীবন বিপন্ন। লোক দুইটা যেন এটা শুনে খুশি। অ্যানিকে সাহস জুগিয়ে বলে। অ্যানি ছুরিটা তুলে নেয়, কাপা হাতে এগিয়ে নিয়ে যায় লোক দুইটার মুখের দিকে। ঠিক ঠোঁট কামড়ে কান্না আটকাচ্ছে, শরীর কাঁপছে। হাত দুইটা দিয়ে আচমকা তাদের চোখের ভেতরে ঢুকিয়ে দেয়। লোক দুটা চিৎকারে চারিপাশের পাখিগুলো আকাশে উড়তে থাকে। একই মুখে হাত দিয়ে 2 কদম পিছিয়ে যায়। এক চিৎকারে দিয়ে ফ্লোরে বসে পড়ে। চোখের পট্টি খুলে নিজে হাতের রক্ত দেখে অশান্ত হয়ে যায়। কাপা কাপা হাতে সামনে তাকাতেই পিছিয়ে যায়। লোক দুটা চোখ থেকে তরল রক্ত গড়িয়ে পড়ছে। অ্যানির রক্তে এক ধরনের ফোবিয়া আছে। এমন চোখহীন বিকৃত অবস্থা দেখে নিজেকে আটকাতে পারেনি। ঢলে পড়ে নোংরা মেঝের ওপর। নিক শান্ত চোখে তাকায় অ্যানির দিকে। অজ্ঞানরত অ্যানিকে দেখে চোখ মুখ শক্ত করে ফেলে। এবার তোমার শাস্তির পালা, বেবি গার্ল। নিক হিংস্রতা নিয়ে উঠে দাঁড়ায়। এরপর অধীরাজকে আদেশ করে কক্ষে প্রবেশ করার জন্য। অধীরাজ আসতেই নিক সেদিকে তাকিয়ে বলে, এই দুটাকে টর্চার সেলের বড় রুমটাতে নিয়ে যা। পরবর্তী শাস্তি আমি দিচ্ছি।
অধীরাজ সম্মতি জানিয়ে সেদিকে চলে যায়। অ্যানিকে এইভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে প্রচুর খারাপ লাগে। নিকের এমন ভয়ানক মুখ দেখে কোনো কিছু জিজ্ঞাসা করার সাহসও পায় না। নিজের সাথে যুদ্ধ করে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে। বস, ম্যাডামকে কি সেই শিকল দিয়ে রাখা বদ্ধ রুমটাতে নিয়ে যাবেন? এইটাই শাস্তি? অধীরাজ ঠোঁট ভেজায়, কলিজা কেঁপে ওঠে, কিন্তু তার প্রফেশনে মায়া নামক কোনো শব্দ নেই। অন্ধকার ঘরের মধ্যভাগে লোহারের শিকলে বাঁধা অ্যানির শরীর। একটানা কাঁপুনি, শ্বাস প্রশ্বাস, হাফালাফি। দু হাত দু পা কাশি দেওয়ালের সঙ্গে বাঁধা। টান টান তরু মাংসপেশি গেঁথে আছে এক রক্তশূন্য সমতলে। শিকলটির ঠান্ডা স্পর্শ তার কবজিতে গুড়িয়ে আছে। লোহার সে কদর্য কবজি প্রতিটি নড়াচড়ায় ক্ষত চিহ্ন রেখে যায়। সামান্য নাড়ালে শিকলটা আরও মজবুতভাবে শরীরের সাথে আটকে যায়। অ্যানি নড়তে পর্যন্ত পারছে না। রুমটি বদ্ধ, বাতাসের সঞ্চার নেই, শুধু নিঃশ্বাসের শব্দ। ধীরে ধীরে মৃত্যুর আগমনকে জানানোর মতো দেয়ালে ঝোলানো বন্দুকগুলোর মরু বাতাসের মতো উপস্থিতি ঘরের নিঃশব্দতাকেও আরও ভীষণ করে তোলে। সামনে গ্যাংস্টার বস দাঁড়িয়ে আছে অ্যানির সম্মুখে, চোখ দুটো আগুনে লালচে, কণ্ঠে খুরের মতো নিষ্ঠুরতা। নিক আচমকা চাবুক হাতে ধরে অ্যানির চারিদিকে ধীরে ধীরে ঘোরে। ঘূর্ণনের সঙ্গে সঙ্গে ক্রোধও ঘনিয়ে ওঠে। চাবুকের টোকা ঘরের বাতাস কেটে দেয়। কুটকুট শব্দ যেন কানের কোল জোরে ছুরি বসাচ্ছে। নিকের নড়াচড়া কণ্ঠস্বর, নিঃশ্বাস কেমন হিংস্র হয়ে আছে অ্যানির চোখে রক্তমাখা নয়, বরং অদ্ভুত এক অদ্দুর চাহনি। ভয়ের সঙ্গে বিক্ষোভের অদ্ভুত মিলন। ঠোঁট কঠিন, অচল প্রত্যাশার স্পন্দনে ঠোঁট দুইটা অস্বাভাবিকভাবে কাঁপছে। দিককে কেমন পিশাচের মতো লাগছে তার কাছে। জ্ঞান ফেরার পর নিজেকে শিকলে বাঁধা অবস্থায় দেখে একটু অবাক হয়নি। আগে থেকেই জানা ছিল এমন কিছুই এই শিকার হবে সে। ঘরের কোণে পড়ে থাকা ছায়াগুলো যেন ভাঙা আশা ব্যর্থর গল্প ফিসফিস করছে। পানিতে ভাসমান নৌকার মতো অ্যানির অচঞ্চল অবস্থা। লক্ষ্যহীনভাবে তাকিয়ে আছে, কিন্তু অচল। চারিদিকে অস্ত্রের নীরব উপস্থিতি, ছায়ার মতো কটু আর কড়া। মৃত্যুর সম্ভাবনা ঘন হয়ে আসছে। প্রতিটি লোহার রেখা ঝুরঝুরে শব্দ করছে। ঘরের আলো অস্বচ্ছ, গলানো কাচের মতো। নিকের ক্রোধ এদিক থেকে আগুনের মতো ছড়াচ্ছে, অন্যদিকে অ্যানির ভাঙা শরীর নীরব এক গ্রন্থি। নিক চাবুকটা ঘুরিয়ে অ্যানির দিকে এক পলক তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, শর্ট ড্রেস, কয়জন দেখেছে এই শরীর? অ্যানির চোখ ঘৃণায় ফুটে ওঠে। আপনি ছাড়া আমার শরীরের দিকে কেউ তাকায়নি। আপনার মতো বিকৃত আর কেউ হয় না। এক ঠোঁট কামড়ে বলে, মিস্টার কায়া তো নিশ্চয়ই তোমাকে ভালোবাসার নজরে দেখেছিল। উন্মুক্ত পা দুইটাতে ভালোবাসার নজর বুলাচ্ছিল। সব একই সমুদ্রের মাছ। আমার শরীর আমি দেখি হাঁটবো, তাতে আপনার কি? ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। রাগ কন্ট্রোল করতে না পেরে চাবুকটা দিয়ে নিজের শরীরে আঘাত করে বলে, রাইট, শরীর দেখানো জিনিস, তাই বস্ত্রহীন থাকাটাই উত্তম। মানে নিকদাঁত ঘর্ষণ করে একটা চাকু তুলে নেয় হাতে। এরপর অ্যানির কাঁধে ধরে কাপড়টা এক টানে কেটে ফেলে। অ্যানি হতভম্ব, লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে। নিকের কাছে আর্তনাদ করে ওঠে, এমন করবেন না, প্লিজ প্লিজ না। অ্যানির কথা শেষ হওয়ার আগেই নিক নিজের কাজ করে ফেলে। জামার এক অংশ টান দিতেই পুরোটা উন্মুক্ত হয়ে যায়। অ্যানি চিৎকার করে নিজের চোখ বন্ধ করে ফেলে। নিক কাপড়টা দূরে ছুঁড়ে ফেলে দেয়। অ্যানির বিবস্ত্র শরীরের দিকে তাকিয়ে বলে, তুমি বিবস্ত্র থাকবে, তবে সেটা শুধু আমার সামনে। অন্য কোনো পুরুষ সামান্য চোখ তুলে তাকালেও তার চোখ তুলে নিয়ে আসবো। অ্যানি কোনো কথা শুনছে না। নিজের নগ্ন শরীরটা ঢাকার জন্য মরিয়া হয়ে ওঠে। চোখ বন্ধ করে রেখেই চাপা কান্না করে বলে, বেবি গার্ল, তোমাকে আরো শাস্তি পেতে হবে। শাস্তি তো এখনো শেষ হয়নি। উড়ন্ত চুমু খেয়েছিলে, অন্যের বুকে স্পর্শ করে মুচকি হেসেছো, এইসব শাস্তি তো পাবে। আচ্ছা, তুমি যে পালিয়েছো, কোথায় যেতে বলো তো? অ্যানির কথা বলার মতো অবস্থাতে নেই। লজ্জায় চোখ খুলতে পারছে না। শরীর ঘেমে আসছে, কোনো রকম উচ্চারণ করে বলে, আমি আমি আমার আপনজনদের কাছে যেতাম। আমার বোন আর
নাবিদ ভাই। ব্যাস নিকের রাগ বাড়ানোর জন্য অ্যানির এই কথাটাই যথেষ্ট ছিল। গর্জে উঠে চাবুক নিয়ে অ্যানির উন্মুক্ত পায়ে আঘাত করে। অ্যানির জীবনে বেরিয়ে আসার উপক্রম, তাতে দাঁত চেপে শক্ত করে নেয় নিজেকে। কোনো রকম চিৎকারও দেয় না। নিকের চোখে হিংস্রতা ফুটে ওঠে। একটা জানোয়ারের মতো আবারও গর্জন করে বলে ওঠে। অ্যানির শরীর নেতিয়ে পড়েছে, চাবুকের আঘাতে পা ব্যথায় টনটন করছে। কোনো রকম নিঃশ্বাস টেনে বলে, উত্তর দিতে বাধ্য নই। চাবুক দিয়ে আঘাত করছেন, সেই আঘাতেই রক্তাক্ত করে মেরে ফেলুন। আর যদি নাবিদকেই মেরে ফেলি? অ্যানি আঁতকে ওঠে। চোখ খোলার সাহসও তার নেই। নিজের নগ্ন শরীর দেখার মতো শক্তি নেই তার কাছে। এক জানুয়ারে তার শরীরের সব ভাঁজ দেখেছে ভাবতেই নাড়ি ভুড়ি উল্টে আসার উপক্রম। কোনো রকম নিজেকে সামলে বলে, কাপুরুষ আপনি, শুধু লোকের প্রাণ নিতেই জানেন। আমার নাবিদ ভাইয়ের দিকে চোখ তুলে তাকালে সম্মুখে আমাকে দেখতে পাবেন। নির্জভরণ। আবার নাবিদ কথাটা যেন নিকের কানে বজ্রের মতো গিয়ে ঠেকে। নিক সহ্য করতে না পেরে চাবুক দিয়ে অ্যানির শরীরে দুইবার আঘাত বসায়। একটা আঘাত একদম পেট বরাবর, আরেকটা আঘাত ডান হাতের ওপর। অ্যানি এইবার নিজেকে শক্ত রাখতে পারেনি। সামান্য আর্তনাদ করে ওঠে। চাবুকের আঘাতে কেটে রক্ত বের হচ্ছে অনেক জায়গা থেকে। অ্যানির চোখ ঝাপসা হয়ে আসছে, ব্যথায় একপাশে হেলে পড়ে। নিক বড় বড় শ্বাস টেনে চাবুকটা দূরে ছিটকে ফেলে দেয়। অ্যানির দিকে তাকাতেই আটকে ওঠে। রক্তাক্ত নগ্ন শরীরটা দেখে হিংস্রতা ধপ করে নিভে যায়। অ্যানির মায়াবী বুকটা একদম মলিন হয়ে গিয়েছে। নিকের নিঃশ্বাস ঘন হয়ে আছে। অ্যানি নিস্তেজ হয়ে নিজের শরীরে ছেড়ে দেয়। নিকের জানা নেই তার কি হয়েছে। আচমকা অ্যানিকে নিজের বুকের সাথে চাপড়ে নিয়ে বলে, ওয়াইফি, একটু বেশি আঘাত করে ফেলেছি। আমার ছোট পাখি, ভয় পেও না একটু। তুমি ভয় পাও সেটা আমি চাচ্ছি না। আমার এনি সাহসী। আমি আর নাজলি তোমার পাশে আছি, দিন রাত শ্বাস প্রশ্বাসে। নাবিদের রক্তে যদি একটা প্রতিশ্রুতি হয়, তবে জানো, যতদিন সে বেঁচে আছে তার এনিকে কেউ আঘাত দিতে পারবে না। আমার কোলখানি যদি তোমার কাছে দিতে হয়, আমি হাসি মুখে দিব। আর যদি কেউ তা এনিকে চায়, তাহলে আর যদি কেউ তার এনিকে চায়, তাহলে তাদের জন্য আমি সর্বোচ্চ যুদ্ধের সীমানায় যেতে প্রস্তুত। তুমি আমার ভালোবাসা, আমার শান্তির একমাত্র প্রতীক। তোমাকে আমি নরকের আগুন থেকে টেনে আনবো, এই শপথ আমার। যদি কোনো কারণে আমি তোমাকে সেই অন্ধকার থেকে ফিরিয়ে আনতে ব্যর্থ হই, তাহলে নিজের অস্তিত্বই আমি শেষ করে দিব নিজ হাতে। আমার এই অশেষ ব্যথা আর অদম্য আশা দুটোই তোমার জন্য। তুমি শুনে রেখো পাখি, তুমি একা নও। আকাশ যত অন্ধকারই হোক, শেষে সূর্য ওঠে। তোমার জন্য সেই আলো আরো কাছাকাছি। তোমার কাঁধে হাত রাখার মতো কেউ না পেলে আমার নাম পাবে, বলবে। তোমার সবচেয়ে পরম বন্ধু নিজের বোন নাজলিকে স্মরণ করবে। কারোর ভয় কেঁদে বুকটা ভেঙে ফেলবে না, সাহস গেঁথে রাখবে। তবুও যদি তুমি কোনো ক্ষুদ্র সুযোগ পাও, মনে রেখো নীরবে, দৃঢ়ভাবে নিজের জীবনের মান যে কোথায়, সেই মুগ্ধতাই তোমাকে ফিরিয়ে আনবে। আমি চাই না তোমাকে ঝুঁকিতে ফেলতে, তাই আমি পথের প্রতিটা কাঁটা আগে বেছে নেব। তুমি চুপচাপ থাকো, শক্ত হও। আমি আর পথ খুঁজে নিয়ে আসবো আমি পথ খুঁজে নিয়ে আসবো। তুমি ফিরে এলে আমি তোমার পাশে বসে তোমার হাত ধরে বলবো, সমস্ত অন্ধকারকে আমরা একসঙ্গে পেরিয়ে এসেছি। যতক্ষণ পর্যন্ত ভরসা রাখো, জীবনের সব ক্ষুদ্র আলো সংগ্রহ করো। আর জানো, তুমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার। 5 বছর বয়সী সেই ছোট্ট এনিকে আমি যেভাবে আগলে রেখেছি, ঠিক সেইভাবে সারা জীবন আগলে রাখবো। কোনো ক্ষতি হতে দিব না পাখি। এই লেখাটা পড়ার পর তুমি অনেক অবাক হবে, তবে অবাক হওয়াটা স্বাভাবিক। আগামী 1 সপ্তাহ পর নিক জেব্রা নিজের মাফিয়া সাম্রাজ্যই থাকবে, মাফিয়া মিটিংয়ে। আর এটাই অনেক বড় একটা সুযোগ, কারণ এই মিটিং পুরো মাফিয়া রাজ্যের মধ্যে হয়। অনেক সময় সাপেক্ষে চাইলেও সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা নেই, বা কেউ তোমার পালানোর সংবাদ পাঠাতে পারবে না। সেদিন রাতে তোমাকে যে কোনো মূল্যে ভাইপার ম্যানশন থেকে বেরিয়ে আসতে হবে। আর আসার সাথে সাথে তুমি আমাদের দেখতে পাবে। এখন কিভাবে বের হবে সেইটা সম্পূর্ণ তোমার দায়িত্ব। অনেক বুদ্ধিমতী তুমি।
গার্ডদের কিভাবে সামলে আসবে সেটা একান্তই তোমার দায়িত্ব। এই সপ্তাহের মধ্যে সব ভাবনা ভেবে নাও, আর সুসময়ে সবকিছু কাজে লাগাবে। পাল্টা জবাবের প্রয়োজন নেই, যা বলা হয়েছে সেটাই করবে। আর দূরত্ব অসহায় অবস্থায় দেখতে চাই না আমরা। আমার বোন অপেক্ষা তোমার বোন অপেক্ষা করছে। ইতি, তোমার নাবিদ ভাই। নাজলি পুরোটা লেখা পড়ে মলিন হাসি দিয়ে বলে, অনেক সুন্দর লিখেছ, একদম মনের মতো হয়েছে, কিন্তু এটা পৌঁছে দিব কিভাবে? নাবিদ চেয়ারে বসে নোক কামড়ে গম্ভীর হয়ে বলে, ভেবেছিলাম যন্ত্র ব্যবহার করব, বাট এটা করা একদম ঠিক হবে না। সিসি ক্যামেরা সব স্পষ্ট হয়ে উঠবে, আর নিক প্রতিদিন মেনশনের ক্যামেরা চেক দেয়। যদি কোনোভাবে সন্দেহজনক কিছু দেখে ফেলে, তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়বে। এনিকে আর ও শক্ত করে নজরে বেঁধে ফেলবে। ওর জন্য সেখান থেকে বেরিয়ে আসা অনেক কষ্টকর হয়ে উঠবে, তাই অন্য আশ্রয় নিতে হয়েছে। কোন আশ্রয়? ছদ্মবেশ। হোয়াট? তুমি ছদ্মবেশ ধরে যাবে? চিনে ফেলবে। তাই এমন বোকামি করো না, অ্যালার্ট দিচ্ছি আমি তোমাকে। নাবিদ ঠোঁট বাঁকিয়ে বলে, আমি নয়, আমি চলে গেলে পরবর্তী চাল চালবে কে? আমার গার্ড যাবে ফকির বেশে। নাজলি কপাল কুঁচকে বলে, বুদ্ধি কি প্রতিনিয়ত লোপ পাচ্ছে? এত বড় বাড়িতে কোনো ভিক্ষুক কেন ঢুকতে দিবে? আর যদি ঢুকেও গার্ডরা তো আঘাত করতে করতে মেরে ফেলবে। ভুল নাজলি, ভিক্ষুক মেনশনে ঢুকবে না, বরং বাইরে থেকে সব কাজ করবে। কিভাবে? এনিকে দেখাশোনা করার জন্য একজন অর্ধবয়স্ক মেড রাখা হয়েছে, আর নিক এই মহিলাকে অনেক বিশ্বাস করে। মহিলাটা হিন্দু সম্প্রদায়ের, নাম মেবি চিতা রানী। এনিকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছে ভালোবেসে। কাল সেই মহিলার সাথে আমার দেখা হয়েছে। নাজলি অধৈর্য হয়ে জিজ্ঞেস করে, কেমন আছে অ্যানি? নাবিদ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বলে, সিংহের গুহায় খরগোশকে সুখে থাকবে। ভাবাটা বোকামি নাজলি। উনি সাহায্য করবে এই চিঠি দেওয়াতে। আজ বিকেল 4টার দিকে উনি দক্ষিণের সেই ছোট বাড়ির মধ্যে আসবে, আর আমি গিয়ে এই চিঠিটা দিয়ে আসবো। উনি নিজ দায়িত্বে এনির কাছে চিঠিখানা পৌঁছে দিবে। নাজলির চোখ চিকচিক করে উঠে খুশিতে। কিছু বলেছে উনি? উনি এত সহজে রাজি হয়ে গেল সাহায্য করতে? উনি নিজেও চান এনি যাতে এখান থেকে মুক্তি পায়, আর সে কারণে সাহায্য করা। বাট প্রথমে রাজি হয়নি, বিশ্বাসঘাতকতা করতে চাইছিল না নিজের বসের সাথে। পরে এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করিয়ে নিলাম। তবে যা করতে হবে একদম সাবধানে, কারণ উনি আমাদের সাহায্য করেছে, তাই ভুলেও ওনাকে বিপদে ফেলা যাবে না। কারণ নিক একবার জানতে পারলে ওনার গলা টিপে ধরবে, তার সন্দেহ নেই। নাজলি মাথা নাড়িয়ে কপাল কুঁচকে বলে, নাবিদ আচ্ছা, তুমি নিক জেভরানকে কিভাবে এত চিনো? কথা বলা থামিয়ে দেয়, সামান্য জিহ্বা নাড়িয়ে বলে, আমি আগে ওনাকে চিনতাম না তেমন ভাবে, শুধু নাম শুনেছি। অ্যানির ঘটনা থেকে ওনাকে আমার চেনা। বাট তুমি তো একদম গভীরভাবে চিনো ওনার গোপন শত্রুকে, ওনার ঠিক কতটা প্যালেস আছে, বাগান বাড়ি, কবে মাফিয়া মিটিং বসে, সব জানো। তুমি কিভাবে এত কিছু জেনেছো নাবিদ? নাবিদ নিজের ঠোঁট কামড়ে গম্ভীর হয়ে বলে, জেনেছি কোনো এক উপায়ে ব্যবসার ক্ষেত্রে অনেকবার এখানে আসতে হয়েছে, আর একবার দুবার করে অনেকটা জানা হয়ে গিয়েছে মাফিয়াদের সম্পর্কে। আর নিক জেভরানকে তো সবাই চেনে। পুলিশ কি ওনাকে দেখে না নাবিদ? মানে? প্রমাণের অভাব নাজলি। পুলিশ অনেকবার প্রমাণ জোগাড় করতে চেয়েছিল, বাট নিজের চতুরতায় প্রতিবারই ব্যর্থ। প্রতিটা খুন খুব নৃশংসভাবে করে, বাট খুন করার শেষে একটাও প্রমাণ থাকে না। নাবিদ বাঁকা হেসে বলে, আইডিয়াটা মন্দ না। তাহলে প্রমাণ জোগাড় করা যাক। নাজলি মুচকি হাসে। নাবিদ নিজের ঠোঁট কামড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বাহিরের সমুদ্রের দিকে তাকায়। সমুদ্রের ঢেউগুলো বারবার পাড়ের সাথে ধাক্কা খাচ্ছে। সকালের নির্মল পরিবেশ এক মহৎ সৌন্দর্যের অনিন্দ সুন্দর রূপকল্প, যার আবির্ভাব প্রভাতের মতো আলোয় অর্চিত দেবদূতের মতো ধরা দেয়। আকাশের পূর্ব দিগন্তে রক্তাভূত সূর্যের জ্যোতিষমান কিরণ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, সমগ্র নীলাভ গগনকে প্রজ্বলিত করে তোলে এক মায়াময় আলোকচ্ছটায়। শিশির ভেজা তৃণমঞ্চির উপর সেই আলো পড়তেই অগণন
ক্ষুদ্র বিন্দু হীরকের ন্যায় ঝলমল করতে থাকে, আর প্রতিটি ফোঁটায় প্রকৃতির অনিবার্জনীয় পরিষ্কারত্বের প্রতিফলন দেখা যায়। দূর মাঠ থেকে ভেসে আসে পাখিদের মধুর কাকলি, কখনো শালিকের কর্কশ সুর, কখনো দেয়ালের মায়াবী ডাক, আবার কখনো কাকের অদ্ভুত রুর আর্তনাদ। সব মিলিয়ে যেন সৃষ্টি হয় এক প্রথাবী সঙ্গীত। হাওয়ার মৃদু মন্ত পেকে গাছের শাখা প্রশাখা কাঁপতে কাঁপতে নিস্তব্ধ আকাশের বুক জুড়ে এক অদৃশ্য ছন্দ রচনা করে। গন্ধরাজ ও শেফালিকার সুবাস মিশে যায় শিশির মাখা বাতাসে, যা প্রাণে প্রাণে জাগিয়ে তোলে এক অকারণ স্নিগ্ধতা ও সতেজতা। সেই মুহূর্তে মানব মনের গহন অন্ধকারও যেন উন্মোচিত হয়ে যায়। চিন্তাধারা পবিত্র আলোর আবেশে দীপ্ত হয়ে ওঠে, যার সমগ্র অস্তিত্বে নেমে আসে এক অজানা শান্তি, যা কেবলমাত্র প্রভাতের নির্মল পরিবেশে অনুভূত হয়। রুমের চারিপাশে পর্দাগুলো নড়াচড়া করছে, রুমের চারিপাশে টানা পর্দাগুলো হালকা বাতাসের দমকে ধীরে ধীরে নড়াচড়া করছে। বাইরে থেকে ভেসে আসা নির্মল শীতল হাওয়া অ্যানির মুখে এসে লাগতে সে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। শ্বাসকষ্টে ভেজা দেহটা সামান্য নড়েচড়ে উঠতেই ভেতরে আতঙ্ক জেগে ওঠে। বেঁচে থাকার প্রবল তাগিদে সে ছুটে বেরোনোর জন্য ছটফট করতে শুরু করে। শরীরের প্রতিটি কোষ তখনও কাঁপছে, কারণ চাবুকের আঘাতগুলো এখনও কাঁচা ক্ষতের মতো জলজল করছে তার গায়ে। প্রতিটি ঘায়ে যেন আগুনের দাহ লুকিয়ে আছে। কিন্তু পরমুহূর্তে এরই টের পায় তার শরীরের উপরে কিছু ভারী দম বন্ধ করা চাপ। শ্বাসরুদ্ধকর সেই ভার বুঝতে পেরে অ্যানি তড়িঘড়ি ধাক্কা দেয়। ঠিক তখনই ঘুমন্ত এক কণ্ঠস্বর শোনা যায়, কোমল অথচ ভয়ানক, অচেনা মিষ্টতা মাখানো স্বর। ওয়াইফে ডিস্টার্ব করো না। ওয়াইফি শব্দটা অ্যানির কানে ঠুকতে যেন বজ্রপাত ঘটে। তার শরীর কেঁপে উঠে প্রবল আতঙ্কে। বিস্ময়ের চরম সীমায় গিয়ে সে তাকায় ঘুমন্ত নিকের মুখের দিকে। সেই মুখ, যে মুখ তার জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে, এখন নিঃশ্বাসের নেশায় ঢেকে আছে শান্তির মুখোশে। এক মুহূর্তের জন্য অ্যানি যেন বাস্তবতা হারিয়ে ফেলে। কে নিক, তার সাথে কি করেছে সব ভুলে যায়। শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই অদ্ভুত সুন্দর চেহারার দিকে। মনে হয় ছেলে হয়ে এতটা নিখুঁত, এতটা আকর্ষণীয় হওয়া কি সত্যি প্রয়োজন ছিল? কিন্তু পর মুহূর্তে সেই শব্দটা ওয়াইফি অ্যানির মস্তিষ্কে ভীষণ ঝড় তোলে। নিকের প্রতিটি হিংস্রতা, প্রতিটি পশুত্ব, প্রতিটি নির্যাতনের স্মৃতি ক্রমে একে একে মস্তিষ্কে ঝলসে ওঠে। তীব্র বিতৃষ্ণায় অ্যানি নিজের চোয়াল শক্ত করে ফেলে। শিরায় শিরায় জমে থাকা আতঙ্কে বিদ্রোহে রূপান্তরিত হয়। অ্যানি সমস্ত শক্তি একত্রিত করে নিকের বুকে প্রচণ্ড ধাক্কা মারে। ঘুমের ঘোরে নিক সেই ধাক্কায় টাল সামলাতে না পেরে সামান্য হেলে যায়। তার দেহ চাপ সামান্য সরে যেতেই অ্যানি সুযোগটা লুফে নেয়। দ্রুত উঠে বসে পড়ে। কাঁপতে থাকা শরীরটা মুক্তির প্রথম নিঃশ্বাসটা টেনে নেয়। নিক কপাল কুঁচকে ধীরে দৃষ্টিতে তাকায় অ্যানির দিকে। ঘুমের ভারে আধো বোঝা চোখে সেই দৃষ্টি যেন আরও ভীতিকর হয়ে ওঠে। অ্যানি শ্বাসরুদ্ধকর আতঙ্কে ভিজে থাকা কণ্ঠে বলে, আমার উপরে শুয়েছেন কেন? বিরক্তি ভরা নিঃশ্বাস ছেড়ে ঠান্ডা অথচ হিংস্র কণ্ঠে উত্তর দেয়, আমার ইচ্ছে। অ্যানির চোখে জমে থাকা প্রতিবাদী আগুন ঝলসে ওঠে। কণ্ঠে কঠোর তিরস্কারের ছায়া নিয়ে বলে, আপনার ইচ্ছে হলেই শুতে হবে? রাতে যেসব আঘাত করেছেন তার হিংস্রতা তো কমেনি। এখন সারা রাত নিজের পাহাড় সমান শরীরটা আমার উপর চাপিয়ে শ্বাসরোধ করে মারতে চান? নিক ঠোঁট বাঁকিয়ে শীতল স্বরে প্রত্যুত্তর করে বলে, প্রতিনিয়ত এই শরীরের ওজন বহন করতে হবে তোমাকে। শ্বাসরোধ হয়ে মারা গেলে তো চলবে না, বেবি গার্ল। অ্যানির চোখে রক্তাক্ত ক্রোধে দীপ্ত হয়ে ওঠে। দম বন্ধ হওয়া গলায় খুব উগরে দিয়ে বলে, 2 সেকেন্ড সহ্য করতে পারছেন? 2 সেকেন্ড সহ্য করতে পারি না আপনাকে আমি, সেখানে সারা জীবন সহ্য করা তো অসম্ভব। নিকের ঠোঁট জমে ওঠে বিদ্রুপ মাখা প্রশ্ন। তোমার ওই অসম্ভব দিয়ে আমি কি করব? এরপর ধীরপদে সে বিছানা থেকে উঠে দাঁড়ায়। এক টুকরো কাপড়ও শরীরে নেই, একটা কালো প্যান্ট পরা, খোলা নগ্ন দেহ শাসনের নগ্ন প্রতীক। অ্যানি অস্থির দৃষ্টিতে তাকিয়ে দ্রুত চোখ ফিরিয়ে নেয়। বুকের ভেতরে অস্বস্তির দমকা হাওয়ায় কেঁপে ওঠে। সে সামান্য ঠোঁট ভিজিয়ে অনিশ্চিত কণ্ঠে প্রশ্ন করে, ওয়াইফি কাকে বলেছেন? নিক অন্যমনস্ক ভঙ্গিত তাকায়, চোখ ছোট করে নির্লিপ্তভাবে উত্তর ছুড়ে দেয়, কাকে বলেছি? অ্যানি চোয়াল শক্ত করে কণ্ঠে আক্রোশের গর্জন ভরে ওঠে। আমাকে ওয়াইফির সম্বোধন কেন করেছেন? নিক কাবার্ড খুলে কিছু বের করতে করতে অবহেলার সুরে বলে, রাতে স্বপ্ন দেখেছিলে? তোমাকে ওয়াইফি বলার মতো দুর্দশা আমার হয়নি।
অ্যানি রুদ্ধশ্বাস প্রতিবাদী জানায়। স্বপ্ন নয়, বাস্তব ছিল। আপনি ঘুমের মধ্যে আমাকে ওয়াইফি বলেছেন, কিন্তু এই সম্বোধনের অধিকার আপনাকে কে দিয়েছে? আমি তো দেইনি। হঠাৎ নিকের দৃষ্টি রক্তাভ হয়ে ওঠে, চোখে জ্বলে ওঠে অগ্নিশিখার দাহ, মুখের শিরাগুলো যেন ক্ষুদ্র স্রোতের মতো ফুটে ওঠে। কাঠিন্য ভরা স্বরে দাঁত চেপে সে উচ্চারণ করে, আর একটা কথা বললে বাকি চাবুকের আঘাতে শেষ করে দেব। নিক জেভরান যাকে তাকে ওয়াইফি বলে না। অ্যানির বুক উঠানামা করে হাহাকারময় ছন্দে নিঃশ্বাস দীর্ঘ হয়ে যায়। প্রতিটি নিঃশ্বাস তার ভাঙা শরীরের ক্ষত ছিঁড়ে ফেলে। অথচ স্পষ্ট সে শুনেছিল নিক তাকে ওয়াইফি বলেছে, অথচ এখন সে অস্বীকার করছে। মিথ্যা যেন নিকের রক্তে দ্রবীভূত, প্রতিটি শিরা উপশিরায় ছলনার স্রোত বহমান। অ্যানি যন্ত্রণায় পা নাড়াতে চায়, কিন্তু চাবুকের দগদগে ক্ষত সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। উন্মুক্ত ফর্সা পা এখন লালচে কালো আকারে দগ্ধ স্মৃতিচিহ্ন হয়ে আছে। ব্যথায় ছটফট করতে করতে অ্যানি অবশেষে হেডবোর্ডে হেলান দিয়ে শুয়ে পড়ে। চোখ বুজে রাখলেও অশ্রুর অনবরত স্রোত থামে না। বুক ভিজিয়ে দেয় অনুশোচনার অগ্নিদাহ। নিক প্রস্তুত হয়ে আসে তার সামনে, দৃঢ় পদক্ষেপে এগিয়ে এসে অ্যানির কাছে দাঁড়ায়। সে তখন অসহায় ভঙ্গিতে চোখ বন্ধ করে শুয়ে আছে, তবুও চোখ থেকে অবিরত গড়িয়ে পড়ছে লবণাক্ত যন্ত্রণার স্রোত। নিকের মুখের গম্ভীর ছায়া তার চোখে ভেসে ওঠে, আর বিনা অনুভূতিতে শক্ত হাতে অ্যানির হাতটি আঁকড়ে ধরে। এক অদ্ভুত দ্বন্দ্ব, শাসনের শীতলতা আর আকাঙ্ক্ষার উষ্ণতার মাঝখানে জড়িয়ে পড়ে তাদের অস্তিত্ব। সামনে এসো। অ্যানি ধীরে ধীরে চোখ মেলে। অবচেতন ভঙ্গিতে নিজের হাতের উপরে নিকের রুক্ষ হাতটিকে অনুভব করতেই বিরক্তি অস্বস্তির লেখা ভ্রুকুটিতে স্পষ্ট হয়ে ওঠে। তার স্থবির দেহ যন্ত্রণায় জড়সড় হয়ে বসে থাকা অবয়ব নিকের ক্রোধকে আরও উস্কে দেয়। চোয়াল শক্ত করে নিক হঠাৎ এক হ্যাঁচকা টানে অ্যানিকে টেনে আনে নিজের সামনে। আচমকা টানের অভিঘাতে অ্যানি ভারসাম্য হারিয়ে সরাসরি নিকের সম্মুখে এসে পড়ে। ব্যথার ঝাঁঝকাটা আর্তনাদ গলার গভীর থেকে বেরিয়ে আসে। মুহূর্তের জন্য মনে হয় যেন তার জীবনটি ছিঁড়ে বেরিয়ে যাবে, কিন্তু নিক সেই যন্ত্রণার আরতি উপেক্ষা করে নিস্পৃহ অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলে ওঠে, শার্টের বোতাম খুলো, ক্ষতস্থান দেখবো। এই নির্দেশে অ্যানি আতঙ্কে এক ধাপ পিছিয়ে যায়। শুকনো ঠোঁট গিলে নিতে নিতে কাপা গলায় বলে, দেখবেন মানে কি দেখবেন? নিকের চোখে তখন বিদ্যুতের ঝলকানি, কথায় তিরিক্ষি কঠোরতা। তোমার অন্য কিছু দেখার ইচ্ছে আমার নেই, শুধু ক্ষতস্থান দেখার কথা বলেছি। অ্যানি ঠোঁট বাঁকিয়ে তার ছেলের সুরে পাল্টা দেয়, ক্ষতস্থান দেখে কি করবেন? আবার ক্ষত করবেন? করতে চাইলে করতে পারেন, বাধা দিব না। তবে একটাই সমস্যা, আমি জ্ঞান হারিয়ে ফেলি। নিক গভীর নিঃশ্বাস টেনে ক্রোধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু তার দৃষ্টি আরও অগ্নিদীপ্ত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে সে অ্যানির ক্ষুদ্রকার শরীরটাকে শক্ত বাহুবন্ধনে আবদ্ধ করে দেয়। অ্যানি ছটফট করতে শুরু করলে নিক হঠাৎ তার চুলের মুঠি চেপে ধরে গর্জন মিশ্রিত স্বরে বলে ওঠে, খারাপ ফিল দিবে না। তোমার এই অস্থিরতা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। আমি যদি সেই ইঙ্গিতকে সত্যি ভেবে এগিয়ে যাই, তাহলে তুমি সহ্য করতে পারবে না। অ্যানি মরিয়া হয়ে পালানোর জন্য ছটফট করতে করতে কাপা কাপা গলায় প্রতিবাদ করে ওঠে, অসল পুরুষ, আমাকে এভাবে চেপে ধরেছেন কেন? কিন্তু নিক তার কথাগুলোতে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে হঠাৎই তার আঙ্গুল বাড়িয়ে শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। অ্যানি লজ্জায়, ঘৃণায় আর ভয়ে আতঙ্কে কেঁপে কেঁপে ওঠে। তার কণ্ঠে প্রতিবাদ ঝরে পড়ে, লজ্জা করছে না? একজন নারীর শরীর জোর করে উন্মোচন করতে চাইছেন? নিকের দম বন্ধ করা উপস্থিতি আর অ্যানির লাঞ্ছিত আতঙ্ক একই সঙ্গে ঘন কুয়াশার মতো পরিবেশকে আচ্ছন্ন করে ফেলে। নিকের চোয়াল তখন পাথরের মতো শক্ত হয়ে আছে। হিংস্র দৃঢ়তায় সে অ্যানিকে আরও বুকের সাথে চেপে ধরে ফিসফিসিয়ে গর্জে ওঠে, এইসব ফাকিং লজ্জা দিয়ে কি হবে বেবি গার্ল? গ্যাংস্টারদের আসলেই কোনো লজ্জা নেই। আর তোমাকে একবার নয়, অনেকবার দেখেছি। এই অকথ্য নির্লজ্জ উচ্চারণে অ্যানির চোখ ভিজে ওঠে। লজ্জার অসহায়তায় তার বুক কেঁপে ওঠে। অঝোর ধারায় কান্না গড়িয়ে নামে, কিন্তু নিক সেই কান্নাকে করুণা না দেখিয়ে বরং নির্মম শক্তি প্রয়োগ করে তার শার্টটা ছিঁড়ে খুলে একপাশে ছুঁড়ে ফেলে দেয়। মুহূর্তে পুরো পৃথিবী যেন জমাট হয়ে যায়। নিস্তব্ধ বাতাসে শুধু অ্যানির হাহাকার ভেজা শ্বাস প্রতিধ্বনিত হয়। নিক চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস টেনে নেয়। তারপর হঠাৎ দৃষ্টি স্থির করে তার উদরে থাকা ক্ষতস্থানের দিকে তাকিয়ে থাকে। সেই
সেই চোখের দৃষ্টি যেন হাড় পর্যন্ত ভেদ করে প্রবেশ করে যায়। অ্যানির ঠোঁট উত্তেজনায় আপন মনে আতঙ্কে ক্রমাগত কেঁপে ওঠে। সে বিছানার চাদর শক্ত করে মুঠি করে ধরে ফুপিয়ে বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে এভাবে তাকিয়ে থাকবেন না, দয়া করে আমার জামাটা ফিরিয়ে দিন। কিন্তু নিক নির্বাক, শুধু নিচের ঠোঁট দাঁতে চেপে ধরে ক্ষতের দিকে চোখ গেঁথে রাখে। কিছুক্ষণ এইভাবে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার পর ঘন নিঃশ্বাস টেনে বলে, তোমার উন্মুক্ত শরীর দেখা একদম উচিত হয়নি। ঠোঁট চেপে কান্না আটকিয়ে বলে, প্লিজ আমার জামাটা ফিরিয়ে দিন, দেখতে হবে না আপনাকে। নিক ঠোঁট কামড়ে হেসে অ্যানির গলার ঠিক নিচ বরাবর শক্ত করে চুমু বসিয়ে বলে, অনেক বড় ক্ষতি করেছো তুমি আমার, আর এই মাসুল তোমাকেই গণনা করতে হবে। নিকের ঠোঁটের স্পর্শ পেতেই অ্যানি ফুঁসে ওঠে। চট করে চোখ খুলে রক্তলাল চোখে তাকায়। নিকের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলে, ছাড়ুন আমাকে, নির্লজ্জ বেহায়া পুরুষ, চরিত্রহীন আপনি। জাস্ট শাট আপ। মুচড়ামুচড়ি করলে 3.5 হাত মাটির নিচে জ্যান্ত পুঁতে দিয়ে আসবো। হ্যাঁ, এইটা ছাড়া আর কি পারেন? কাপুরুষের মতো আঘাত করে রক্তাক্ত করে জখম বানানো ছাড়া। নিক নিজের ঠোঁট কামড়ে বলে, সুপুরুষ সাজতে বলছো বেবিকা? অ্যানি শক্ত কণ্ঠে তাচ্ছিল্য হেসে বলে, রক্ষিতাদের সামনে সুপুরুষ সাজতে নেই মিস জেভরান, তাদেরকে শুধু চাবুক পেটা করা উচিত। আপনার মতো চরিত্রহীন পুরুষদের কাছে এটা ছাড়া আর কি আশা করা যায়? অ্যানির কথা শেষ হতেই নিক ভ্রু নাচিয়ে তাকায়। ধূসর বড়িগুলো জ্বলতে থাকে, রাগে দাঁত ঘর্ষণ করে ওঠে। দাঁতের ঘর্ষণেরও শব্দ অ্যানির কানেও ভেসে আসে। নিক আচমকা অ্যানিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। অ্যানি হকচকিয়ে ওঠে এমন ব্যবহার। নিজের শরীর ঢাকার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হাত দুটা হিংস্র হায়নার মতো নিক বিছানার সাথে চেপে ধরে। নিকের এমন ব্যবহারে অ্যানি আতঙ্কে জমে যায়। ভুল চিন্তা ভাবনা মস্তিষ্কে আসতে থাকে। কি হবে এখন তার সাথে? অ্যানির নিঃশ্বাস ঘন হতে থাকে ভয়ে। চোখ বন্ধ করে আতঙ্কে খিচে রেখেছে। নিক হিংস্রতা নিয়ে অ্যানির ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে নেয়, কিন্তু আচমকা থেমে যায়। অ্যানি ঠোঁটের সাথে একদম ছুঁই ছুঁই। চোখ বন্ধ করে বড় বড় করে শ্বাস টানে। চোয়াল শক্ত করে অ্যানি চিবুক চেপে ধরে বলে, চরিত্রহীন কাকে বলে আজ তোমাকে বুঝাতাম বেবিগার, কিন্তু জানা নেই বারবার কেন এত ব্যথা, কেন থেমে যাই আমি। নিকি জেভরান কখনো কারো ইচ্ছের প্রাধান্য দেয়নি। জাস্ট চুমুর পরিমাণ সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলো। যেদিন আমার হিংস্রতা তোমার এই নরম শরীরের উপর দিয়ে যাবে, সেদিন কি হবে ভেবে দেখেছো? নিক এক ঝটকায় অ্যানিকে সরিয়ে দেয়। এরপর একটিও শব্দ উচ্চারণ না করে হঠাৎ ঘুরে দাঁড়ায়। ভারী পদক্ষেপে দরজায় ঠেলে রুম থেকে বেরিয়ে যায়। নিক বেরিয়ে যেতেই অ্যানি যেন হাওয়া টেনে নেয় বেঁচে থাকার তাগিদে। কাঁপতে কাঁপতে ছুটে গিয়ে শার্টটা আবার নিজের গায়ে জড়িয়ে নেয়। তবুও মনে হয় নগ্ন দগদগে ক্ষত পুরো শরীরকে লাঞ্ছিত করে রেখেছে। ঘৃণায় বিতৃষ্ণায় তার দেহটা রি রি করে উঠছে। মনে হয় যেন চামড়ার নিচে বিষাক্ত পোকামাকড় হেঁটে বেড়াচ্ছে, আর সেই অস্বস্তি তাকে ভেতর থেকে ছিঁড়ে খাচ্ছে। একটা জানোয়ার তার শরীরকে বারবার দৃষ্টির খেলা বানিয়েছে। শুধু এই চিন্তাটুকুই তাকে ভেঙে দেয়। বুকের ভেতর থেকে দমবদ্ধ চিৎকার উঠে আসে, কিন্তু বের হতে চায় না। সে হাঁটুতে মুখ ডুবিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্নায় ভেঙে পড়ে। সে কান্না হয়ে ওঠে নিস্তব্ধ রাতের অদৃশ্য আর্তনাদ। অ্যানির আগে বিড়বিড় করে ওঠে, লুচ্চামি করবে, আবার লুচ্চা বললেই গায়ে লাগে। নির্লজ্জ লোক, তোর ভবিষ্যতের উপর ঠাড়া পড়ুক, যাতে জীবনে কোনোদিন মেয়েদের কাছে যাওয়ার সাহস করতে না পারিস। বদ্ধ করা অন্ধকার ঘরের দেয়াল জুড়ে এক অশুভ নৈশব্দ গড়াগড়ি খাচ্ছে। বাতাস যেন রক্তের গন্ধে ভারী হয়ে নড়ে উঠতে চাইছে না। চারিপাশে মৃদু কাঁপুনি, নিঃশ্বাসের কর্কশ শব্দে বন্দি মানুষগুলোর আতঙ্ক ছড়িয়ে পড়ছে অদৃশ্য ঝড়ে। কালো কাপড়ে আচ্ছাদিত তাদের দেহগুলি মাটিতে জমাট বাঁধা ছায়ার মতো কাঁপছে, অথচ চোখে মুখে মৃত্যুর অগ্রিম ছায়া নেমে এসেছে। এই মৃত্যু ঘরে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রেত সদৃশ মানুষ, গ্যাংস্টার বস নিক জেভরান। তার চোখ দুটো জলজল করছে নিছক হিংস্রতার দীপ্তি দেবশিরাগুলো ফুলে উঠেছে ক্রোধের উন্মত্ত টানে। হাতে ধরা রিভলভার থেকে প্রতিফলিত হচ্ছে এক শীতল ঝিলি। মৃত্যু নিজেই ধাতব রূপ ধরে আলো ছড়াচ্ছে। নিকের ঠোঁটের কোণে শীতল এক হিংস্র বাঘ, গলার গভীর থেকে বেরোচ্ছে বজ্রের মতো গর্জন বেরিয়ে আসে। চিৎকার করবে না, কারণ তোদের শেষ সুর হবে গুলির প্রতিধ্বনি।
এক নিমিষে ঘরের ভেতরে জমে ওঠে ভয়ের কণ্ঠরুদ্ধ আর্তনাদ। কালো কাপড়ের নিচে কাঁপতে থাকা বন্দিরা দম আটকে কান্না চেপে রাখে। কেউ মাটিতে হাঁটু গেড়ে পড়ে যায়, কেউ নিঃশব্দে আকাশের দিকে তাকায়, আর কারো ঠোঁটে নীরব প্রার্থনা করছে। নিক ধীরে ধীরে তাদের চারিপাশে হায়নার মতো চক্কর দিতে থাকে। প্রতিটি পদক্ষেপে তার বুটের ভারী শব্দ দেয়ালে প্রতিধ্বনিত হয়। মৃত্যুর ঘণ্টা বাজছে। সে প্রতিবার রিভলভার তুলে ঠান্ডা নলটা কারো কপালে ঠেকিয়ে আবার টেনে নেয় এই ভয়ঙ্কর খেলা। শুধু তাদের বুকের ভেতরে চাপা চিৎকার বেরিয়ে তলে। তার গুলি ছোড়ার স্টাইলও নৃশংসতার এক শিল্প। হঠাৎ করে সে চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে নেয়। তারপর চোখ খোলার সঙ্গে সঙ্গে নিখুঁত নিশানায় ট্রিগার চেপে ধরে। মুহূর্তে বাতাস ছিঁড়ে বেরিয়ে আসে বিস্ফোরিত আওয়াজ, সাথে বন্দির শরীরে ভেদ করে রক্তের ছিটা চারিদিকে ছড়িয়ে পড়ে। চাদরের সাদা অংশে লাল দাগ যেন মৃত্যুর সিলমোহর হয়ে লেগে যায়। চারিপাশে চাপা আর্তনাদের সাথে সাথে ঘরের পরিবেশ হয়ে ওঠে ভয়ানক দমবন্ধ। নিক থামে, রক্তে রাঙা হাতে থাকে মেঝেগুলো। সবাই এক এক করে মাটিতে লুটিয়ে পড়তে থাকে। নিকের চোখ দুটো লাল হয়ে আছে। আরিশ ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে তীক্ষ্ণ দৃষ্টিতে নিকের দিকে তাকিয়ে আছে। নিক শ্বাস নিয়ে ডার্ক হোটেলের চেয়ারটায় শব্দ করে বসে। ঘেমে তার অবস্থা কাহিল। নিকের ছন্নছাড়া অবস্থা দেখে আরিশ ভ্রু কিঞ্চিত ভাঁজ করে বলে, টেল মি হোয়াট হ্যাপেন্ড টু ইউ? এমন অধৈর্য হচ্ছিস কেন? নিক চোখ খুলে এক চুমুকে পুরোটা ওয়াইন গিলে ফেলে। অ্যানির কাতর মুখটা বারবার চোখে ভাসছে। বিরক্তি আর ক্ষোভে চট করে দাঁড়িয়ে যায়। রাগটাকে কন্ট্রোল করতে না পেরে হাতে থাকা ওয়াইনের বোতলটাকে আছাড় মারে। আরিশ কপাল কুঁচকে শুধু নিককে দেখে যাচ্ছে। অধীরা যতটা অবাক মেবি আর কোনোদিন হয়নি। নিজের বসের এমন ছন্নছাড়া রূপ সে আজ প্রথম দেখেছে। হাজারটা খুন করে এসেও একদম ঠান্ডা মেজাজে বসে থাকার নামই হচ্ছে গ্যাংস্টার বস নিক জেভরান। চারিপাশে নিস্তব্ধতা যেন মৃত্যুর পূর্বাভাস হয়ে নেমে এসেছে। টর্চার সেলের কংক্রিট দেয়ালের জমাট বাঁধা রক্তের দাগ এখনো শুকায়নি। বাতাসে ভাসছে গা কাঁপানো এক বিভীষিকাময় গন্ধ, বারুদ, ঘাম আর মৃত্যুর অদৃশ্য ছায়া। সে অন্ধকার রাজ্যের কেন্দ্রে বসে আছে নিক জেভরান। আগুনের মতো জ্বলন্ত চোখ, দাঁতে দাঁত ঘষে ওঠা হিংস্র আওয়াজে কক্ষের নিস্তব্ধতা চূর্ণ করছে। তার চারিপাশে কালো কাপড়ে মোড়া 7টি নিথর দেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। অচেনা যন্ত্রণার আর্তনাদ এখনও যেন দেয়ালের ফাঁকগুলি প্রতিধ্বনি তুলছে। অধীরাজ নিথর রক্তাক্ত দেহগুলোর দিকে এক পলক তাকায়। এরপর আরিশের কাছে দাঁড়ায়, শ্বাসরুদ্ধ হয়ে নিম্নস্বরে কাপা কণ্ঠে বলে, স্যার কি হয়েছে? বস এমন করছে কেন? অধীরাজের কণ্ঠে স্পষ্ট আতঙ্ক। আরিশ নিম্নস্বরে বলে, আরিশ সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না। এমন ব্যাকুল আর রেগে আছে কেন? রাগটা তো মনে হচ্ছে নিজের সাথে করছে। টর্চার সেলে এসেই কোনো কারণ ছাড়া 7 জনকে একসাথে মেরেছে। মারার কারণটাও বুঝতে পারছি না। বস যখন নিজেকে কন্ট্রোল করতে না পারে তখন ঠিক এমনটা হয়। নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে প্রচণ্ড ক্ষোভে আছেন। কিছু বলতে গিয়ে থেমে যায়। নিক নিজেকে কিছুটা শান্ত করে পুনরায় চেয়ারে বসে পড়ে। অধীরাজ নিককে দেখে নিজের জায়গায় বসে পড়ে। নিক গম্ভীর গম্ভীর স্বরে নিক ধীরে ধীরে বলে, মেয়েদের সবচেয়ে দুর্বল জিনিস কোনটা? যেখানে আঘাত করলে তারা সমস্ত সীমা অতিক্রম করতে বাধ্য হয়। অধীরাজের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আরিশ হতবাক হয়ে নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকে নিচের দিকে, যেন বাস্তবের মাটি সরে গিয়ে দুজনই এক অচিন্তনীয় স্বপ্নে ঢুকে পড়েছে। নিক জেভরান, যে নারীদের ঘৃণায় শ্বাস নেয়, যে নিজের জন্মদাত্রীকে অবজ্ঞা করে, সেই কি না নারীর দুর্বলতা নিয়ে প্রশ্ন করছে? অসম্ভব, যেন মৃত্যুর ঘরে বেঁচে ওঠা অসম্ভব সঙ্গীত। কিন্তু পর মুহূর্তেই নিক দাঁত কটমট করে বর্জ্য কণ্ঠের ধমক দিয়ে ওঠে। নিক প্রশ্ন করেছি, তাকিয়ে থাকতে বলিনি। এর গর্জনে বাতাস ফেটে যায়। আরিশ আর অধীরাজ হুঁশ ফিরে পেয়ে তড়িঘড়ি করে সোজা হয়ে বসে। আরিশ সামান্য খাকারি দিয়ে বলে, মেয়েদের নিয়ে হঠাৎ এমন প্রশ্ন করার কারণ? নিক চোখ রক্তাভ করে থমথমে স্বরে জবাব দেয়। উত্তর চেয়েছি, প্রশ্ন নয়। আরিশ নিজের দম সামলে বলে, তুই যেই নদীর মাছ আমিও সেই নদীরই মাছ। হয়তো তোর মতো মেয়েদের ঘৃণা করি না, কিন্তু কোনোদিন তাদের সঙ্গেও পাইনি, তাই আপাতত কোনো ধারণা নেই। নিকের চোয়াল শক্ত হয়ে যায়, পেশিগুলো টান টান হয়ে ওঠে, রক্তাভ চোখে দপ দপ করতে থাকে দমিত ক্রোধ। নিক দাঁত কটমট করে যেন শিকল ভাঙা বাঘের মতো গর্জে উঠে বলে, ধারণা রাখা উচিত ছিল। অধীরাজ এক মুহূর্তের জন্য স্থবির হয়ে পড়ে, তারপর সশব্দে গলা ভিজিয়ে সাহস সঞ্চয় করে উত্তর দেয়, ধারণা রেখে কি করব বল?
আমি কি জানতাম তুই এমন প্রশ্ন করবি? যদি জানতাম তাহলে অনেক আগে থেকেই ধারণা তৈরি করে রাখতাম। তবে চিন্তা করিস না, লোকদের কাছ থেকে জেনে নেব। নিকের চোখ রক্তাভ হয়ে ওঠে। তার ক্রোধের তাপে যেন পুরো টর্চার সেল কেঁপে ওঠে। হঠাৎই সে ক্ষোভে ফেটে পড়ে দাঁড়িয়ে যায়। চারিপাশে নিস্তব্ধতা ভেঙে যেন বজ্রপাতের শব্দ প্রতিধ্বনিত হয়। অধীরাজ কাপা ঠোঁট ভিজিয়ে ধীরে গলায় বলে, একটা নারীর প্রধান দুর্বলতা তার বাবা মা বস। কথাটা যেন অগ্নি স্ফুলিঙ্গ ছুড়ে দেয় ক্রোধের অগ্নি গর্ভে। নেক চোয়াল শক্ত করে দাঁত কিচিয়ে রক্ত চক্ষুতে তাকিয়ে ধীরে ধীরে বলে, ফাক অফ অধিরাজ। নারীর দুর্বল জায়গা বাবা মা, সেটা আমিও জানি। সেই মুহূর্তে বাতাস জমাট বাঁধা তুষারের মতো জমে যায়। নিস্তব্ধতা আরও ভারী হয়ে পড়ে। ঠিক তখনই আরিশ গম্ভীর অথচ কাপা কণ্ঠে ছুরির মতো ধারালো প্রশ্ন ছুড়ে দেয়। তাহলে তোর মা কেন তোর দুর্বলতা নয় নিক? কথাগুলো যেন তীর বিদ্ধ হয়ে প্রবেশ করে নিকের হৃৎপিণ্ডে। নিক হঠাৎ চোখ বন্ধ করে ফেলে, বুক ভরে বাতাস টেনে নেয়। এক মুহূর্তের জন্য তার সমস্ত হিংস্রতা নেমে গিয়ে ভেতরে জমে ওঠা ঝড়ের ইঙ্গিত দেয়। তারপর কর্কশ অথচ স্তম্ভিত কণ্ঠে বলে, শান্ত আছি, শান্ত থাকতে দে আরিশ। অহেতুক কথা বলে লাইন খরচ করে অশান্ত করে তুলিস না। আমার প্রশ্নের উত্তর দে, নারীর দুর্বলতা আসলে কোথায়? অধীরাজের ঠোঁটে এক অদ্ভুত সংকোচ ভেসে ওঠে। খানিকক্ষণ দ্বিধা করে কাপা কণ্ঠে উচ্চারণ করে, হয়তো স্বামী। কথা শুনে নিক ভ্রু কুচকে চোখে হিংস্র কৌতূহল নিয়ে বলে। অধীরাজ এবার সরল আর দৃঢ়স্বরে বলে, স্বামী মানে বাবা মায়ের পর একজন মেয়ের জীবনে তার স্বামী সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। ঘর জুড়ে মুহূর্তের এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। নিক আর আরিশ দুজনে অধীরাজের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাদের চোখের সেই নিস্তব্ধ অগ্রাসী দৃষ্টি যেন অধীরাজের শিরা উপশিরায় কাপুরি ধরিয়ে দেয়। থতমত খেয়ে অধীরাজ তাড়াহুড়ো করে আবার বলতে শুরু করে, আমার জানা মতে সেটাই আমার জানা মতে সেটাই কারণ বাবা মায়ের পর একজন মেয়েকে তার স্বামী আগলে রাখে। সব দুঃখ কষ্ট নিজে কাঁধে নিয়ে স্ত্রীর পাশে দাঁড়ায়, নিজে থেকেও নিজের স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করে। তাই একটা মেয়ের কাছে সবচেয়ে দুর্বলতা তার স্বামী হয়ে থাকে বস। কথাগুলো শুনে নিকের চোখে যেন জটিল এক ঝড় খেলে যায়। নিক নিজের ঠোঁট কামড়ে ধরে, কিছুক্ষণ অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে থাকে, যেন নিজের ভেতরে অচেনা এক শব্দ খুঁজছে। তারপরে কর্কশ গলায় উচ্চারণ করে বলে, স্বামী অর্থ কি? নিকের এমন প্রশ্নে আরিশের মুখে ব্যঙ্গাত্মক হাসি ফুটে ওঠে। ঠোঁট বাঁকিয়ে ঠাট্টার স্বরে বলে ওঠে, নিজের স্বামী হতে চাইছিস নাকি? বউকে? নিকের কথার বাতাসে এক মুহূর্তের জন্য ব্যাঙের শীতলতা ছড়িয়ে পড়ে। নিকের ঠোঁট হালকা তাচ্ছিল্যের রেখা ফুটে ওঠে। আরিশ ফুস করে নিঃশ্বাস ছাড়ে, তারপর ব্যঙ্গ মিশ্রিত গম্ভীর্য বলে, যাকে দিনে দেওয়া হয় নর্মাল মেডিসিন আর রাতে হাই ডোজার মেডিসিন, তাকেই মূলত বউ বলা হয়। নিক ঠোঁটে অদ্ভুত এক হাসি টেনে নাক ছিটকিয়ে উত্তর দেয়, হাই ডোজের মেডিসিন সহ্য করতে পারবে না। মেয়ে নিয়ে হাসপাতালে দৌড়দৌড়ি করার মতো এনার্জি আমার নেই। আরিশের জোয়াল ঝুলে পড়ে, চোখে বিস্ময় আর সন্দেহের মিশ্র প্রতিফলন ঘটিয়ে বলে, কে সহ্য করতে পারবে না? তুই আবার এর কথা ভাবছিস না তো? শব্দ শেষ হতেই বাতাসে হিমশীতল স্রোত বয়ে যায়। নিক হঠাৎ দাঁত কটমট করে বজ্রকণ্ঠে ধমকে ওঠে। ব্যাস এটুকুই? নিকের স্বর এতটাই হিংস্র ছিল যে চারিপাশের দেয়াল যেন কেঁপে ওঠে। অধীরাজের ঠোঁটে এক জোরপূর্বক হাসির রেখা টেনে সামান্য মাথা নুয়ে পড়ে। আর স্যারের কথাতেও যুক্তি আছে, তবে ধর্মীয় নিয়মে যার সাথে বিয়ে হয় তাকেই স্বামী বলা হয়। নিকের চোখে তখন গাঢ় অন্ধকার জমে আছে। ঠিক বাকিয়ে কর্কশ অথচ গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ে দেয়। হ্যাঁ। নিক হঠাৎ সামনে চোখে দাঁত কামড়ে আরো তীব্র প্রশ্ন করে বলে, আর সবচেয়ে বড় দুর্বলতা, যেখানে আঘাত করলে সে ধ্বংসের সর্বসীমা পর্যন্ত পৌঁছে যেতে পারে? অধীরাজের কণ্ঠ থেমে যায়। কিছুক্ষণের নীরবতা ভেঙে আরিশ গম্ভীরভাবে বলে ওঠে, সন্তান। কথাটা উচ্চারিত হতেই নিকের ধূসর চোখে এক অদ্ভুত আলো জ্বলে ওঠে। সে ভ্রু নাচিয়ে আরিশের দিকে তাকায়, সন্দিহান বাক্যে ধীরে জিজ্ঞাসা করে, মানে? আরিশ নিঃশ্বাস ফেলে ব্যাখ্যা করে বলে। নিক ধীরে ধীরে পুনরাবৃত্তি করে বলে, সন্তান। অধীরাজ মাথা নেড়ে সম্মতি দেয়। জি বস।
নিকের চোখে শীতল কৌতূহল ভেসে ওঠে। সে আবার প্রশ্ন ছুড়ে দেয়। আরিশ দ্বিধাহীন গলায় বলে। নিশ্চুপ হয়ে যায় পরিবেশ। নিকের ঠোঁট চেপে রাখা দমিত রাগে ফেটে যাওয়ার উপক্রম। দীর্ঘ কয়েক মুহূর্ত সে ঠোঁট কামড়ে থাকে, তারপর হঠাৎই তার মুখে এক বাঁকা হাসি ফুটে ওঠে। সে হাসি ছিল না আনন্দের, না ছিল প্রশান্তির, বরং গভীর অন্ধকারের গর্ভ থেকে উঠে আসা এক পৈশাচিক সংকেত। আরিশ আর অধীরাজ ভ্রু ভাঁজ করে তাকায়। তারা দুজনেই চোখে চোখ রেখে হতবাক হয়ে পড়ে। কেউ বুঝতে পারছে না এইসব প্রশ্নের আসল অর্থটা কি। কারো জানা নেই নিকের মাথার কি ঘুরছে। খোলা সমুদ্রের অবিশ্বস্ত বিস্তৃত নাজলির চোখের সামনে অদৃশ্য সীমারেখা অতিক্রম করে অগণন নীল তরঙ্গের খোঁচায় ভেঙে পড়ছে। সমুদ্রের বাতাস কাঁপিয়ে তোলে, লবণাক্ত ঘ্রাণ বাতাসের সাথে মিশে নাকের উপরে ঝাপসা হয়ে ওঠে। ঠোঁট স্পর্শ করে তেমনি তীব্রতার মধ্যে এক অজ্ঞাত শূন্যতার অনুপ্রবেশ। সামনে আরিশ বসে আছে, মুখমণ্ডল গম্ভীর। সমুদ্রের বিশালতার মতোই অচল অপ্রস্তুত অনুভূতির ভার বহন করছে সে। সূর্যাস্তের ধোঁয়াটে আভা সমুদ্রের জলে প্রতিফলিত হয়ে নীরবতায় ভাস্কর্য সৃষ্টি করছে। আলোর নরম বিকিরণ দুজনের মাঝে অদৃশ্য রেখা আঁকছে, যেখানে স্পর্শের তাগিদ বাতাসে ভেসে আসে, কিন্তু কোনো শব্দের জন্ম হয় না। সাগরের ঢেউগুলো যেন মনে করিয়ে দিচ্ছে প্রতিটি ঢেউ একটি অতলান্তিক নীরব ক্রন্ধন, যা হৃদয়ে গাঢ় অনিশ্চয়তা ভরে দেয়। নাজলির চুল বাতাসের সাথে খেলছে, কিন্তু তার চোখে অদৃশ্য ভাবের ভার। আরিশের চোখে অচল গভীরতা এই দুই ভিন্ন তরঙ্গের সঙ্গমে অজানা উত্তেজনা সৃষ্টি করছে। লালিমা ঘেরা আকাশের নিচে সমুদ্রের বিশালতা যেন কেবল আউটলাইন নয়, বরং তাদের মধ্যবর্তী অনুভূতির অঙ্গার। নীরবতা এতটাই ভর করে যে প্রতিটি শ্বাস যেন বিশাল সমুদ্রের ঢেউয়ের মতো ফেটে পড়ছে। হৃদয়কে চেপে ধরেছে, মস্তিষ্কে অচেনা অস্থিরতার সঞ্চার করছে। তাদের চারিপাশে রিসর্টের অতি সূক্ষ্ম কাঠের চেয়ার, মৃদু বাতাসে তুলে ওঠা লাউড ড্রেসের হালকা নরমতা সমুদ্রের নীলা ছায়ার সঙ্গে মিশে থাকে, কিন্তু সবই যেন ক্ষণস্থায়ী নীরবতার, বিশালতার এবং অদৃশ্য উত্তেজনার এক একত্রিত ঝঞ্ঝা। আরিশ নাজলির অবলোকনে স্থির দৃষ্টি নিয়ে স্তর ও অভিব্যক্তির মধ্যে গভীর গম্ভীরতায় আভাস রেখে প্রস্ফুটিত করে বলে। এইভাবে ডেকে আনার কারণ কি মিস নাজলি? কারণটি আপনার অজানা নয় মিস নাজলি। নাজলি চোখের কোণে ক্ষণিকের চাতক চঞ্চল হাসি ফোটাতে ফোটাতে বিনয়ী স্বর্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মৃদু স্ফুটিত করে প্রত্যুত্তর দিয়ে বলে। মাত্র ডেকেছি, জোর কখনো করিনি, বাট এমনভাবে এসেছেন যেন আমি আপনার গুরুত্বপূর্ণ কেউ। ক্রিমিনাল গ্রুপের লিডার মিস্টার আরিশ এইভাবে ছুটে আসার কারণ? আরিশের মনি স্বরে ক্রোধের অগ্নি জ্বলে ওঠে, কিন্তু তা নিকের মতো অযথা প্রকাশিত নয়, বরং সংযমের নিখুঁত নিয়ন্ত্রণে আবদ্ধ। রাগ তার অন্তরে গভীরে স্থির, অথচ প্রতিটি শব্দে সূক্ষ্ম কামলিকা হয়ে স্পন্দিত। অধরের কোণে অর্ধ হাসি ফুটিয়ে তা প্রতিস্বরে বলে। আপনি অ্যানির বোন, আর আপনার ডাকে সাড়া দেওয়ার একমাত্র কারণ এইটাই। নাজলি তীক্ষ্ণ দৃষ্টি বিনিময়ে আরিশের দিকে তাকিয়ে ব্যস্ত প্রাণ হাওয়ায় নিঃশ্বাস জটিলভাবে ফেলে স্বর গভীর ও ক্ষুরদার করে বলে। বন্ধু অমানুষ, আর অপর বন্ধু ডাক দেওয়া মাত্রই চলে এসেছে। বিষয়টি হজম হচ্ছে না। নাজলির এই হেয়ালিপূর্ণ আবহ আরিশের কণ্ঠে বাঁকা হাসি ফোটায়। সংযমের মধ্যে ক্রোধ ও হাস্যরস সূক্ষ্ম সমন্বয় রেখে তিনি প্রত্যুত্তর দিয়ে বলে। আমাদের মস্তিষ্কে ঢোকার চেষ্টা করবেন না মিস নাজলি। আমাদের প্রতিটি পদক্ষেপের নির্দিষ্ট কারণ আছে, তাই যা বলতে এসেছেন সেটাই বলুন। অতিরিক্ত চিন্তা করে নিজেকে কেন অস্থির করছেন? নাজলি দীর্ঘশ্বাস টেনে কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা ভেঙে অন্তর্নিহিত আবেগের ভারে অল্প স্বল্প ভেসে ওঠা স্বরে বলে। আনাস্তাসিয়া অ্যানি, ইরানের অন্তরাল থেকে বেড়ে ওঠা সৌন্দর্যের নিখুঁত প্রতীক। সবসময় বাহ্যিক দুনিয়ার থেকে সুরক্ষিত রেখেছি, কারণ নজরে পড়তে দেইনি। হয়তো আমি তার রক্তের কোনো আত্মীয় নই, কিন্তু তার সঙ্গে আমার আত্মার গভীর সম্পর্ক। আরিশ আচমকা চোখ তুলে তাকায়, অবাক বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করেন। অ্যানি আপনার আপন বোন নয়? নাজলির কণ্ঠে সূক্ষ্ম উপেক্ষা মেশানো সুর। উত্তর চেয়েছি আমি। নাজলি গম্ভীর শ্বাস টেনে নিজের আবেগ আর আত্মনিয়ন্ত্রণের ভারসাম্য রক্ষা করতে থাকে। তার অভ্যন্তরীণ আবেগের গভীরতা তার বহন করে। স্থির দৃষ্টিতে আরিশের দিকে চোখে চোখ রাখেন, স্বরে গভীর স্থিরতা ও আমোঘ সত্যের ছাপ রেখে বলে। না, অ্যানি আমার রক্তের কেউ নয়, কিন্তু রক্ত দিয়ে সব সম্পর্ক তৈরি হয় না।
আত্মার থেকে বড় সম্পর্ক কিছুই নেই। সর্বশেষ অ্যানি রক্তের কেউ না হলেও সে আমার জীবন, আমার বোন। নাবিদ নিঃশব্দ বিস্ময়ে চোখ ছোট ছোট করে আশেপাশে তাকালেন। নাজলির কথাগুলো এতদিনের অজ্ঞাত সত্যের প্রক্ষেপণ, যা তার কল্পনার অতীতকে নাকচ করে দেয়। এই তথ্য তাদের কেউ আগে জানত না। আরিশ নাজলির দিকে দৃঢ় দৃষ্টি স্থির রেখে কপালের উপরে গভীর ভাঁজ ফেলে বলেন। তাহলে অ্যানির আপনজন কেউ নেই? নাজলি অজানার ভাঁজে লুকিয়ে থাকা রহস্যময় সংযম রক্ষা করে ধীরস্বরে প্রত্যুত্তর দেন। অজানা বিষয় এটি। আরিশ প্রতিটি অল্প ক্ষণিকের শব্দে অজানা ভাবনা ভেদ করে। চোখ ছোট ছোট করে ঘূর্ণন করলেন, যেন নতুন প্রাপ্ত সত্যের গভীরতাকে হজম করার চেষ্টা চলছে। আরিশ চোখ ছোট ছোট করে বলে ফেলে। কিন্তু আমি জানতে চাই মূলত অ্যানির সঠিক পরিচয় কি। অ্যানি মোটেও ইরানের মেয়ে নয়। যদি সে ইরানের মেয়ে হতো তাহলে এত ভালো বাংলা বলতে পারতো না। বাঙালি নারীদের মতো চেহারার এত কোমলতা থাকতো না। সৌন্দর্যের জন্য শুধু ধবধবে ফর্সা হলেই হয় না, কারণ নজরে আসার জন্য প্রয়োজন তার কোমলতা, যেটা আমি অ্যানির মধ্যে দেখেছি। মূলত বিদেশি বেশিরভাগ মেয়েদের চোখের রং অন্যরকম হয়ে থাকে। নীল চোখের মণিও অনেকের আছে, কিন্তু অ্যানির চোখের মতো গভীরতা কারো নেই। এই নীল চোখ দিয়ে সে হাজার পুরুষকে ঘায়েল করতে সক্ষম, আর সেটা করেছেও। নাজলি কণ্ঠের অন্তর্নিহিত খুনসুটি এবং চোখের কোণে ক্ষুদ্র বাঁকা হাসি রেখে ধীরস্বরে প্রশ্ন উপস্থাপন করে বলে। আমার বোনের ওপর তাহলে আপনিও প্রেমে পড়েছেন? আরিশ কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে তার অন্তরের উষ্ণতম অনুভূতি সংযমে রাখা অবস্থায় ধীর অধরে অর্ধ হাসি ফুটিয়ে প্রত্যুত্তর দিয়ে বলে। একটু তো পড়েছি, নাহলে আরিশ কখনো কোনো নারীর চেহারা এতটা গভীরভাবে দেখে না। আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী হচ্ছে অ্যানি। অথচ সেই নারীকেই নিজের বন্ধু রক্ষিতা হিসেবে একটা বদ্ধ রুমে বন্দি করে রেখেছে। খারাপ লাগে না ভালোবাসার মানুষের এমন অবস্থা দেখে? আমাদের প্রফেশনে মায়া মমতা বলতে কিছু নেই মিস নাজলি। কেউ যদি গলাকাটা মুরগির মতো ছটফট করে মরেও যায়, তবুও এক ফোঁটা পানি দেব না তার মুখে। একই মুদ্রার কিন্তু এপিটোপিট থাকে আরিশ। অন্ধকারের হিংস্রতার আড়ালে একটা মায়া থাকে। সাময়িক ধামাচাপায় পড়ে জানোয়ারে পরিণত হলেও একটু মায়া প্রতিটা মানুষের মধ্যে থাকতো। যদি মায়া না থাকতো তাহলে এই মুহূর্তে টুকরো টুকরো করে ফেলতেন। নিজের ভালোবাসাকে এত সহজে ছেড়ে দিলেন। ক্ষমতা তো আপনারও কম নয়, তাহলে ছেড়ে দেওয়ার মতো ভুল কিভাবে করলেন? আরিশ দাঁত কটপট করতে করতে আশেপাশে তাকায়। নাজলির এক হাতে টেবিলের উপর রাখা। আরিশ রক্তলাল চোখে সেদিকে তাকায়। এরপর আচমকা একটা সরু চিকন ছুরি নাজলির হাতের পাশে গেঁথে দেয়। হুট করে আক্রমণে নাজলি ভয়ে চেঁচিয়ে ওঠে। আর আরিশ চোয়াল শক্ত করে বলে। অভিনয়টা ভালো ছিল, কিন্তু আমার পছন্দ হয়নি। আমার মনে নিকের জন্য বীজ ঢালতে এসেছেন, কিন্তু আগে তো জেনে আসবেন আরিশ আর নিককে। নিক যদি হয় দেহ, তাহলে আরিশ তার ছায়া। একজন মেয়ে হয়ে এসেছেন শরীর থেকে তার ছায়াকে আলাদা করতে। যদি বলেন ভালোবাসার কথা, তবে হ্যাঁ, আমি অ্যানিকে ভালোবাসতাম, হয়তো এখনো বাসি, কিন্তু আমার অনুভূতি জন্মানোর আগে অ্যানি নিকের সম্পদ। 1 মাস আগে নয়, আরো 1 বছর আগে থেকেই অনুভূতি জন্মানোটা আমার অপরাধ। নিজের ভাইয়ের বউকে ভালোবাসার নজরে দেখেছি, এইটাও অপরাধ। তাই এখানে নিক নয়, আমি অপরাধী। আর সেই অপরাধের মাসুল একটাই, অ্যানি আমার বোন সমতুল্য। ভালোবাসা একদমই নয়। আরিশের প্রতিটা হুঙ্কারে নাজলি থরথর করে কেঁপে ওঠে, কিন্তু প্রতিটা বাক্যের মধ্যে একটা লাইন শুনে নাজলি অবাক হয়ে যায়। কোনো রকম শব্দ উচ্চারণ করে বলে। 1 বছর আগে থেকেই মানে? অ্যানি নিখোঁজ আজ 2 মাস হতে চলল। তাহলে 1 বছর আগে থেকেই নিক জেভরানের সম্পদ, এই কথার অর্থ কি? আরিশ কপাল কুঁচকে নাজলির চিন্তিত মুখটার দিকে তাকায়। এরপর আলতোষ করে সরু চিকন ছুরিটা সরিয়ে ফেলে। নিজের চেয়ারে বসে বলে। এত অর্থ জেনে কি করবে? অ্যানি নিকের সম্পদ অনেক আগে থেকেই। এইসব পাচার নিলাম জাস্ট উছিলা মাত্র। নাজলির চোখে পানি ভেসে যায়, বুকটা ধক করে কেঁপে ওঠে। চোখের পানি বাদ মানছে না, বহু কষ্টে উচ্চারণ করে বলে। পাচার নিলাম সব তাহলে একটা পরিকল্পনার অংশ? আরিশ ঠোঁট কামড়ে হেসে বলে। সামান্য 1 লাইন বলেছি, অথচ তুমি নিজের মতো করে সব ভেবে নিয়েছো। অনেক বুদ্ধিমতী মেয়ে। নাজলি রেগে চোখের পানি মুছে বলে। একদম হেয়ালি করবেন না। উত্তর জানতে চাই আরিশ। এখনই বলবেন আমার বোনকে নিক কতদিন ধরে চিনে? আরিশ গম্ভীর হয়ে বলে। প্রশ্ন করাটা একদম পছন্দ নয়। আমি ঠিক ততটুকু বলবো যতটুকু আমার ইচ্ছে হয়।
এমনিতেও নারীদের সাথে বেশি কথা বলা উচিত নয়। একটু বেশি কথা বলে ফেলেছি, যা আমার রুলসের বাইরে। আরিশ রোদ চশমা পরে চেয়ার থেকে উঠে পড়ে। এরপর সামনে এগিয়ে যেতেই এক অপ্রত্যাশিত কথায় থমকে যায়। পা দুইটা নাড়ানোর মতো শক্তি নেই, কিন্তু পর মুহূর্তে ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে তাকায় নাজলির দিকে। বাতাসে নাজলির লাল চুলগুলো উড়ে বেড়াচ্ছে। আরিশের তাকানো দেখে নাজলি পুনরায় একই বাক্য উচ্চারণ করে। বিয়ে করবেন আমাকে? আরিশ চোখ ছোট ছোট করে ফেলে। রাগে কেঁপে ওঠে শরীরটা। রাগটাকে না ফুটিয়ে তাচ্ছিল্য হেসে বলে, আরিশ ভালো মেয়ে ভেবেছিলাম যেহেতু অ্যানির বোন, তাহলে নিশ্চয়ই ভালোই হবে। তবে আজ শুনেছি তুমি ওর রক্তের কেউ নও। স্বভাব অ্যানির থেকে আলাদা হওয়াটাই স্বাভাবিক। সুন্দর ছেলে থেকে লোভ সামলাতে পারলে না, মাত্র দুদিনের কথা একদম বিয়ের প্রস্তাব। আমি তো ভেবেছিলাম হয়তো প্রথমে বিছানার পারফরমেন্স চেক করব। বলা তো যায় না, বিয়ের পর যদি আমাকে সামলাতে না পারো, রক্তক্ষরণে মরে যাওয়ার চান্স আছে। এমন অশালীন বাক্যে নাজলির কাঁধ চেপে ধরে। ঠোঁট দুইটা কাঁপছে তিত্তির করে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলে, কতটা জঘন্য আপনি! এমন বাজে ইঙ্গিত দিতে লজ্জা করলো না? প্রস্টিটিউট ভেবেছেন আমাকে? আরিশের মুখ লাল হয়ে গিয়েছে রাগে। দাঁত কটমট করে বলে, আগে ভাবিনি, তবে এখন ভাবছি। তার কোনো সন্দেহ নেই। বিছানায় ডাকতে পারছো না, তাই একদম বিয়ের প্রস্তাব। তবে আরিশ বাক্য শেষ করতে পারল না। নাজলি ধমকে ওঠে। রাগে ওর চোখ লাল হয়ে আছে, পুরো শরীর কাঁপছে। সে মোটেও অ্যানির মতো নরম নয়। নাজলি বরাবর এই সাহসী। আর এমন অকথ্য বাক্য শোনার মতো মেয়েও সে নয়। জাস্ট শাট আপ! আর একটা নোংরা কথা বললে দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। নিজেকে এত স্মার্ট আর সুন্দর ভাবার কিছু নেই আরিশ। আপনার থেকে হাজার গুণ সুন্দর ছেলে আমার পিছনে ঘুরে। আপনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার কারণ আছে, না হলে আপনাকে বিয়ে করার মতো পাপ আমি জীবনেও করতাম না। 25 বছরের একজন মেয়ে 50 বছরের বুড়োকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, এতে শুক্রিয়া করুন। আরিশ চোয়াল শক্ত করে ফেলে। 50 বছর কাকে বললে? 30+ আমি। বুড়ো বলছো কাকে? আমার এক রাতের বেড পার্টনার হওয়ার জন্য ঠিক কত মেয়ের চাতক পাখির মতো ছটফট করে ধারণা আছে তোমার? বয়স বেশি বলায় আরিশের রেগে যাওয়াটা দেখে নাজলির পেট ফেটে হাসি পাচ্ছে। এটা ঠিক, লোকটা প্রচুর সুন্দর। কিন্তু আরিশের প্রশ্নের উত্তরে দিয়ে বলে, আরিশ নিচে ঠোঁট একটু কামড়ে বেশি বলে, বলছো না? আমাকে অন্য লাইন বলতে বাধ্য করো না। আমি এক লাইন বললে তুমি 2 মিনিটও আমার সামনে টিকতে পারবে না। আপনি প্রশ্ন করছেন আর আমি বললেই দোষ? তবে এইটাও জানি আশেপাশে অনেক মেয়ে বসে আছে, শরীরটাও ভালোভাবে ঢাকা নেই। তাকিয়ে দেখুন কেমন অর্ধনগ্ন। এদের অর্ধনগ্ন বললেও ভুল, একটুর জন্য পুরোটাই নগ্ন। এখন যদি আপনি হাত দিয়ে একটা ইশারা দিন, দেখবেন মৌমাছির মতো উড়ে আসবে, আপনার সাথে নোংরামি করবে। আপনাদের ভাষায় এটাকে উপভোগ করা বললেও আমার ভাষায় এটা নষ্টামি আর নোংরামি ছাড়া কিছুই নয়। আপনি নিজেও এদের সাথে তালে তাল মিলাবেন। এখন এক পর্যায়ে নষ্টামির চরম পর্যায়ে চলে যেতে পারেন, কিন্তু এখন আমাকে যদি ডাক দেন, হয়তো আমার মতো কারোর হাতে সামান্য স্পর্শও করেন, আপনার গালে দাগ বসে যাওয়ার মতো থাপ্পড় পড়বে। এতে আমার মরণও হতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। এখন এদের সাথে তো মিলাতে হবে না মিস্টার আরিশ। আরিশ ভ্রু নাচিয়ে তাকায়, সামান্য শব্দ করে হেসে বলে, না তাহলে সুশীল রমণী, একটু আগে বিয়ের প্রস্তাবটা কে দিয়েছে? তোমার হৃদয়ে ভয় ঢোকেনি? এই প্রস্তাবে আমি তোমার ঠিক কি করতে পারি? নাজলি নিঃশ্বাস টেনে বলে, মরণের ভয় করলে কি আর আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি? কন্ট্রাক্ট ম্যারেজ করব, জাস্ট 1 বছরের জন্য, নামে বিয়ে, বাট কাজে কর্মে অপরিচিত ব্যক্তি ছাড়া কিছুই নয়। আমার উদ্দেশ্য একটাই, আমি অ্যানির সান্নিধ্যে যেতে চাই, ওর কাছাকাছি থাকতে চাই। প্লিজ আরিশ, একটু সাহায্য করুন। নাজলির বোকা বোকা কথায় আরিশ ভ্রু কুঁচকে ফেলে। মূলত সে রাখতে ভুলে গিয়েছে। সে যথেষ্ট বুদ্ধিমতী মনে করেছিল মেয়েটাকে, কিন্তু আবারও ভুল প্রমাণিত হলো। মেয়েজাত কখনো বুদ্ধিমতী হয় না, তাদের মস্তিষ্কে সবসময় কুচিন্তা থাকে। আরিশ না রেগে টান টান হয়ে দাঁড়িয়ে বলল, আমাকে কি কোনোভাবে নিজের গার্ডিয়ান ভেবে নিয়েছো? তুমি একটা আবদার করবে আর তোমার কান্নাকাটি দেখে আমি হুড়হুড় করে চলে যাব সেই আবদার পূরণ করতে? নাজলি নাক মুছে বলে, আবদার নয়, মিনতি করছি আপনার কাছে আরিশ। আমি জানি অ্যানির ওপর হওয়া টর্চারে আপনি নিজেও ব্যথিত। প্লিজ সহায় হন আমার। আমি জানি আপনি নিকের জন্য নিজের জীবনও উৎসর্গ করে দিতে পারেন, কিন্তু ট্রাস্ট করুন, আমি কিছু করব না। আমি জাস্ট আমার বোনকে দেখতে চাই। এরপর
বৈধতা নিয়ে আমি আপনার বাড়িতে যাব, আমার বোনটার সাথে দেখা করব। এরপর আমার বোনকে নিয়ে পালিয়ে যাব। দুধ খাইয়ে কাল সাপ ঘরে তোলার প্রস্তাব কিভাবে দিচ্ছ? ভাবতেই রাগের বদলে হাসি পাচ্ছে। নাজনি ঠোঁট ভিজিয়ে একদম আরিশের সম্মুখে দাঁড়ায়। একদম ভুল ভাবছেন আরিশ, অ্যানি আর নিকের বিয়ে হয়ে গিয়েছে। তাছাড়া পালিয়ে যাব কোথায়? অ্যানি নিকের বৈধ স্ত্রী, চাইলেও পালিয়ে বাঁচতে পারবো না। বৈধতা আর ক্ষমতা দিয়ে ঠিক খুঁজে নিবে, সেটা আমার অজানা নয়। তাই এমন বোকামো আমি কোনোদিনও করব না। আমি আপনাকে নামমাত্র বিয়ে করে অ্যানির কাছে যাব। আপনি জানেন আরিশ, আমাকে ছাড়া ও ঘুমাতে পারে না, মাথায় হাত বুলিয়ে দিতে হয়, আর খাবার খাওয়ার সময় একা কখনো খেতে পারে না, সাথে একজন ঠিক থাকতে হয়। এখনো ভালোভাবে নিজের যত্ন নিতে পারে না। বয়সটাই কত বলুন, 18 হয়েছে মাত্র। 18 বছর জীবন থেকেই সংগ্রাম করে আসছে। ওর ইতিহাস শুনলে হিংস্র ব্যক্তিদেরও আত্মা কেঁপে উঠবে। আমি জাস্ট ওর কাছাকাছি থাকতে চাই। আরিশের নাজলির কথায় প্রায় গলে যাচ্ছে। হিংস্র বোনটা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে চাইছে। অ্যানির কষ্ট সে নিজেও সহ্য করতে পারে না। বোনকে পেলে হয়তো বাচ্চা মেয়েটার কষ্ট একটু কম হবে, কিন্তু নিক অ্যানির রুমে তো কাউকে অ্যালাউ করে না, একমাত্র চিত্রা আর সে নিজেকে ছাড়া। আরিশ ঠান্ডা গলায় বলে,